দর্শক স্বাগত পলিটিক্সে। পলিটিক্স নিয়ে আজকে আমরা কথা বলবো। এই সময়ের বাংলাদেশের রাজনীতিতে খুবই আলোচিত একটি দল, যারা এখন পর্যন্ত নিবন্ধন পায়নি। জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দলটি গড়ে উঠেছে এবং বাংলাদেশের ইতিহাসে এটি বোধহয় প্রথম ঘটনা যে একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশের আগেই অনেক বেশি আলোচিত এবং সমালোচিত, যেভাবেই আমরা বলি। সেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন। কিংবা স্বাগত। আমরা একটু সম্প্রতি খুব সবসময় একটা ঘটনা শুরু করি। স্বরাষ্ট্র উপদেষ্টা সিলেটে একটা অনুষ্ঠানে বলেছেন যে রাস্তাঘাটে লোকজন তাদেরকে বলেন যে এই সরকার আরও 5 বছর থাকুক। এবং আপনাদের দলের উত্তরাঞ্চলের যিনি মুখ্য সমন্বয়ক সার্জিস আলম, তিনি 29শে মার্চ একটি স্ট্যাটাস দিয়েছিলেন যে তার আকাঙ্ক্ষা যে প্রফেসর ইউনূস একটি সরকারের 5 বছর প্রধানমন্ত্রী হিসেবে থাকুন। তো জনাব সার্জিস আলমের এই মন্তব্য আর স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের মধ্যে কিছু মিল পাচ্ছি। 5 বছর জাতীয় নাগরিক পার্টি কি মনে করে যে এই সরকারের 5 বছর থাকা উচিত? ধন্যবাদ। প্রথমত আমি যেটা বলতে চাই সেটা যে এই সরকার কতদিন থাকবে সে বিষয়ে একটা নির্দেশনা বলেন বা অনুশাসন বলেন, একটা রোডম্যাপ বলেন, সেটা প্রফেসর ইউনূস সাহেব দিয়ে দিয়েছেন যে ডিসেম্বর 2025 থেকে জুন 2026 এর ভিতরেই হলো একটা নির্বাচনের দিকে, এর ভিতরে উনি একটা নির্বাচনের আয়োজন করবেন। সুতরাং এই সরকারের মেয়াদ কতদিন এটা একেবারেই জনতার কাছে পরিষ্কার, দেশবাসী, রাজনৈতিক যারা দল আছে। এবং উনি শুধু এটা যে শুধু বাংলাদেশিদের জন্যই বলছেন তা না, উনি দেখবেন যে বিভিন্ন সময় যখন বিদেশি কূটনীতিকদের সাথে দেখা করতেছেন বা অন্যান্য দেশের ডেলিগেটসদের সাথে দেখা করতেছেন, দেশি বিদেশি গণমাধ্যমের সাথে সাক্ষাৎকার দিচ্ছেন, উনি এটা স্পষ্ট করে দিয়েছেন যে উনি সর্বোচ্চ জুন 2026 পর্যন্ত এদেশের দায়িত্বে থাকতে চান। এরপর একটা নির্বাচিত সরকারের হাতে উনি ক্ষমতা হস্তান্তর করবেন। সার্জিস আলম যেটা বলছেন সেটা আসলে একটা আকাঙ্ক্ষার জায়গা, এটা দলীয় কোনো অবস্থান না। হ্যাঁ, এবং এটা আমি মনে করি যে আমারও ইচ্ছা যে এরকমের একজন মানুষ, হ্যাঁ, যাকে আমরা আসলে সারা পৃথিবী চিনে, সারা পৃথিবীতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে বা বাংলাদেশের সরকারের প্রধান হিসেবে যার শুধু পরিচিত না, তার আগেই বিশ্বব্যাপী পরিচিত এরকমের একজন মানুষ, এটা সবাই চাবে বা আমার মতো যে তিনি একটা দীর্ঘ সময় থাকুক। কিন্তু ওনার জায়গা কতটুকু উনি থাকবেন সেটা ওনার অবস্থান পরিষ্কার। আর দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন এটা নিয়ে কিন্তু একটা, আমি বলবো যে এটা হলো মিডিয়া কু হয়েছে। প্রথমে প্রচার করা হলো যে স্বরাষ্ট্রমন্ত্রী আরো 5 বছর থাকতে চান, এরকমের একটা বিষয়, স্বরাষ্ট্র উপদেষ্টা। কিন্তু বেসিক্যালি উনি বলছেন যে প্রথম দিকে দেখবেন একটা ভঙ্গুর যে অবস্থায় দেশটাকে রেখে গেছে খুনি হাসিনা। এরপরে স্বাভাবিকভাবেই আপনি যদি দেখেন গত 20 বছরে সারা পৃথিবীতে যতগুলো হলো অভ্যুত্থান হয়েছে, শ্রীলঙ্কা ছাড়া কিন্তু বাকি সবগুলো দেশই একটা আনস্টেবল সিচুয়েশনে আছে। বাংলাদেশে একটা রক্তক্ষয়ী অভ্যুত্থান হয়েছে, প্রায় 2000-এর মতো শাহাদাত বরণ করেছে, 30,000-এর মতো অসুস্থ হয়েছে, মানে গুলিবিদ্ধ হয়েছে বা আহত হয়েছে। এমন একটা জায়গা থেকে যে ডিজাস্টারের জায়গা থাকার কথা ছিল, অবশ্যই আমি বলবো যে প্রথম 6-7 মাস সরকার খুব খারাপ সময় গেছে। একের পর এক দেশকে অস্থিতিশীল করার চেষ্টা, মাইনরিটি কমিউনিটির সামনে আনা, আনসার বিদ্রোহ, সেই এবং 4-500-এর উপরে শুধু আন্দোলন, হ্যাঁ, দাবিদায়ের আন্দোলন থামানোর পরে রমজান মাসের থেকে হলো সরকার যেভাবে কামব্যাক করা শুরু করছে, জনগণের সেই, আপনি যদি বলেন লোডশেডিংকে নিয়ন্ত্রণ করা, দ্রব্যমূল্য, আমাদের যেটা বছরের পর বছর ধরে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের যে কষ্টের জায়গাটা ছিল, যে একটা বাজার সিন্ডিকেশন, সেই জায়গাটাতে আমি অবশ্যই বলবো যে এবারে রমজান আমার দেখা গত যদি বলেন 2 দশক যদি বলি, 2 দশকের মধ্যে এবার সবচেয়ে একটা ভালো রমজান আমাদের দেশবাসীকে স্বস্তির রমজান উপহার দিয়েছে কম্পারেটিভলি টু দ্রব্যমূল্য। সেই জায়গা থেকে মানুষ অনেকেই বলতেছে সোশ্যাল মিডিয়ায় যে হ্যাঁ, ইউনূস সরকার আরও থাকা উচিত। এটা হলো মানুষের চাওয়া। উনি ওই উদাহরণটা ওই প্রোগ্রামে দিয়েছেন যে আমরা ভালো করতেছি, এটা হলো কিসের প্রকাশ, যে মানুষ এখন এভাবে বলা শুরু করছে এরা আরও 5 বছর থাকুক। কিন্তু এটার দ্বারা কিন্তু এটা মিন করে না যে ওনারা থাকতে চাচ্ছেন। আর সার্জিস আলমও যেটা বলছেন এটা ওনার, প্রথমত এটা ওনার দলীয় অবস্থান না, উনি হলেন একটা অঞ্চলের দায়িত্ব, অর্থাৎ উনি মুখ্য সংগঠক উত্তর অঞ্চলের দায়িত্বে। সেই উত্তর অঞ্চলের দায়িত্বে মানুষের সাথে মিশছে, ওনার জায়গা থেকে ওইগুলোরই হলো একটা বলা যেতে পারে তার আকাঙ্ক্ষা। এখন আমিও তো চাই যে হ্যাঁ, এরকম প্রফেসর ইউনূস না হোক, প্রফেসর ইউনূসের মতো একটা সরকার প্রধান বারবার এদেশে আসুক। আমরা তো অবশ্যই খুনি হাসিনা চাই না। আমরা যে
গত আমার বয়সেও তো আমি বোঝার পর তো অন্তত 25 বছর দেশে দুঃশাসন দেখেছি সরকার প্রধানদের, তাই না? আর বাংলাদেশের যে যদি ইতিহাস দেখেন, গত 54 বছরের যে লুটেরারা দেশে ক্ষমতায় ছিল, এটা আমার মনে হয় বাংলাদেশের আর কোনো নাগরিক চাবে না। সেই জায়গা থেকে তার চাওয়া আকাঙ্ক্ষা। দলীয় অবস্থানটা কি এনসিপির, যে তারা কি মনে করে যে এই ডিসেম্বর থেকে জুন এর মধ্যে নির্বাচন হয়ে যাওয়া উচিত? আমরা দলীয় অবস্থান থেকে সবসময় যে জিনিসটা বলে আসছি, আমাদের ফার্স্ট প্রায়োরিটি হলো 3টা। এই 3টার পরেই হলো একটা হলো আমাদেরকে অবশ্যই খুনি হাসিনা সহ যে জুলাই গণহত্যা, শাপলা গণহত্যা, বিডিআর যে হলো পিলখানা যে গণহত্যা হয়েছে বিডিআর বিদ্রোহের নামে, এছাড়া যে গুম খুন হয়েছে বছরের পর বছর, এগুলোকে হলো বিচারের আওতায় আনা এবং বিচার করা। দ্বিতীয় হলো পাশাপাশি এই দুইটার সাথে হলো সংস্কার কার্যক্রমটা চলবে। আপনি জানেন যে সংস্কার কমিশনগুলো সুপারিশ দিয়েছে, 2-1টা সুপারিশ বাকি আছে। তার ভিত্তিতে হলো একটা ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে। ওইখানে হলো সবগুলো যেগুলো ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তি ছিল, যারা হলো এখন ক্রিয়াশীল রাজনৈতিক শক্তি আপনি সহজে বলতে পারেন, এবং সিভিল সোসাইটি, তাদেরকে নিয়ে সংলাপ চলতেছে। তার মাধ্যমে একটা হলো রূপরেখায় পৌঁছাবে। সো রূপরেখায় পৌঁছানোর পরে একটা তো আমাদের সংস্কারের উদ্যোগ হবে। সেটা শেষ করতে যতটুকু যৌক্তিক সময় লাগে, এটা অনন্তকাল না আমরা মনে করি। সেই আপনাকে মনে করেন যে এই যতগুলো কাজ বললেন, এতগুলো বিচার সংস্কার, এবং এখন পর্যন্ত 6টি কমিশন রিপোর্ট দিয়েছে এবং পূর্ণাঙ্গ রিপোর্ট পাবলিক হয়েছে, সেখানে শত শত সুপারিশ, এখন সেখান থেকে 50% যদি বাস্তবায়ন করতে চান, সমস্ত বিচার শেষ করতে চান, সেটাকে আদৌ মনে করেন যে জুনের মধ্যে সম্ভব? না, এটা অসম্ভব কিন্তু না। আপনি দেখবেন যে মানে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, কোরিয়ান ইপিজেড যেটা, এইটার হলো জমি জমা সংক্রান্ত যে ইয়ংন কর্পোরেশনের সাথে ঝামেলা গত 30 বছরে হলে দেশের কোনো সরকার সমাধান করতে পারে না, অথচ ইউনূস সরকার মাত্র 2 মাসে পারছে। আসলে সংস্কারে কতদিন সময় লাগবে এটা নির্ভর করে সরকার এবং রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা। এখন যে ঐক্যমত কমিশনের যে সামনে যে মিটিং হবে, সেই মিটিংয়ের মধ্যে রাজনৈতিক দলগুলো যদি হলো এই বিষয়ে হলো ঐক্যমত হয় যে হ্যাঁ আমরা এতটুকু সংস্কার করবো এবং সবাই সহযোগিতা করব, আসলে এই সরকারকে সহযোগিতা করার দায়িত্ব কিন্তু এনসিপি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একার না, সবগুলো রাজনৈতিক দলের। বিএনপিরও যতটুকু দায় আছে, জামাতেরও ততটুকু দায় আছে, আমাদেরও ততটুকু দায় আছে। আপনারা বলতে পারেন যে আমরা যেহেতু অভ্যুত্থানের একটা ম্যান্ডেট নিয়ে আসছি রাজনৈতিক দলে, আমাদের দায়িত্ব একটু বেশি থাকতে পারে। কিন্তু এই বিশেষ করে বিএনপি এবং জামাত, আমরা তো সংস্কার চাই, এটা তো কথাই। তারা যদি হলো সহযোগিতা করে, আমি মনে করি এটা হলো ডিসেম্বর জানুয়ারির ভিতরে সকল কাজগুলো হলো কমপ্লিট, অধিকাংশ কাজই কমপ্লিট করা সম্ভব, কারণ ম্যাক্সিমাম হলো পেপার ওয়ার্ক। এরপরে হলো আমরা বলতেছি যে নির্বাচনটা হবে গণপরিষদ হয়ে আইনসভার নির্বাচন, অর্থাৎ আমাদের যে সংবিধানটা আছে এটা হলো একটা ফেসিবাদী সংবিধান। কারণ এই সংবিধানের বেসিসেই হলো যে সংবিধানটা আছে, এটাকে ব্যবহার করে শেখ মুজিব হলো বাকশাল কায়েম করে নিজের দলকেও হলো নিষিদ্ধ ঘোষণা করলো। এই সংবিধানকে ব্যবহার করে স্বৈরাচারী এরশাদ তার এই দেশের ক্ষমতা দখল করছে। এই সংবিধানকে ব্যবহার করে 111 হয়েছে। এই সংবিধানের ফাঁকফোকর গলে শেখ হাসিনার মতো একটা খুনি ফাসিস্ট হয়েছে। সংবিধানের না সংবিধান যারা প্রয়োগ করেছেন তাদের, মানে সংবিধানকে আপনি ফ্যাসিবাদী সংবিধান বলতে পারেন? এই সংবিধানকে বলে দেখেন, এক সংবিধান আপনার এজন্যই আপনি ফেসিবাদী বলতে হবে, কারণ এই সংবিধানে বেশ কিছু ধারা আছে যেগুলো প্রথমত হলো জনপ্রতিনিধি, সে জনগণের প্রতিনিধি, তাই না? এই সংবিধানের 70 ধারা কি করা হয়েছে, জনপ্রতিনিধির সকল ক্ষমতা সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে সংসদের মানে প্রধানমন্ত্রীর উপরে। প্রধানমন্ত্রী হয় কে এদেশে? দলের প্রেসিডেন্ট। দলের প্রেসিডেন্ট অর্থাৎ একজন ব্যক্তির কাছে এই সংবিধানটা হলো জিম্মে। এই সংবিধানে আপনার মৌলিক অধিকারগুলোকে হরণ করা হয়েছে। এই সংবিধান আপনার 2/3 মেজরিটি যদি থাকে, আপনি যা খুশি তাই করতে পারেন। আপনি যদি আপনার হাতে যেটা শেখ মুজিব করছিল, 2/3 মেজরিটি থাকলে সংবিধান সংশোধন করা যাবে না, এটার কারণটা কি? কারণ সারা পৃথিবীতে সংবিধান সংশোধনের তো একটা প্রক্রিয়া থাকে। হ্যাঁ, তাহলে 2/3 মেজরিটি মানে তো তারা দেখেন বাংলাদেশের পার্লামেন্টে কিন্তু আইনসভা, সংবিধানের যদি আপনি বলি সংবিধান পরিবর্তনের জন্য 3টা ট্রেডিশনাল মেথড আছে, হ্যাঁ, সারা পৃথিবীতে রিকগনাইজ। এর ভিতরে সবথেকে উত্তম পন্থা এবং বাংলাদেশের যে এক্সিস্টিং সংবিধানও যেটা হয়েছিল এটা গণপরিষদের মাধ্যমে হয়েছিল, গণপরিষদ নির্বাচন। কিন্তু যখন শেখ মুজিব সাহেব দেশে আসার পরে সে একটা সিসিশন অ্যাক্ট করে, অর্থাৎ দলের বিপক্ষে কেউ ভোট দিতে পারবে না, তারপর তার নিজের মতো করে একটা সংবিধান করে। এই সংবিধানটাই মুজিবীয় সংবিধান। আপনি যদি সংবিধানের ইতিহাস দেখেন যে আমাদের প্রধান সংবিধান কোনটা,
স্বাধীনতার ঘোষণাপত্রটাকে প্রথম সংবিধান হিসেবে, ওইটাকে সংবিধানের পিলার বলা হয়, বাট প্রথম সংবিধান আপনি বলতে পারেন না আমি বলি এটার ম্যান্ডেটই তো আমি স্বাধীনতার যুদ্ধ করছি, তাই না? ওইখানে বলা হয়েছিল যে গণপরিষদের সদস্যরা হলো সংবিধান প্রণয়ন করবে, ফাইন। যখন শেখ মুজিব দেশে আসলেন, আসার পরে তিনি 2-3টা এখানে কাজ করছেন যেগুলার খিসারত বাংলাদেশকে দিতে হয়েছে, যেই 72 সংবিধান কেন্দ্রে। প্রথমত যেটা করলেন, প্রাদেশিক পরিষদে যারা নির্বাচিত ছিল তাদেরকে গণপরিষদের একটা অ্যাক্ট করে হলো, অর্ডিন্যান্স করে, যেহেতু তাকে হলো রাষ্ট্রপতি ঘোষণা করা হয়েছিল, ওইটার মাধ্যমে অ্যাক্ট করে তাদেরকে এটা গণপরিষদের আওতাভুক্ত করে ফেললো। সেকেন্ড যে কাজটা করলো সিসিশন অ্যাক্ট যেটা বলে, হ্যাঁ, অর্থাৎ আপনি যদি সংসদ সদস্যদের পদ কিভাবে খারিজ হবে, বাতিল হবে, সেইখানে একটা ক্লজ ঢুকাই দিল যে যদি দলের বিরুদ্ধে, আপনি দেখেন ওই সময় 2-3 ব্যক্তি ছিল হলো 2-3 ব্যক্তি আওয়ামী লীগের বিরোধী ছিল, বাকি সবই তো আওয়ামী লীগ ছিল। সেই 2-3 ব্যক্তির উপরে মানে শেখ মুজিবের আস্থার জায়গাটা এত ছিল যে এই জায়গায় উনি ভয় পাচ্ছিলেন যে ওনার মতো করে সংবিধান করতে পারবেন কিনা। এবং সংবিধানের যে মূলনীতি, আমাদের মুক্তিযুদ্ধের সময় ঘোষণাপত্রের মূলনীতি ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। যখন ক্যাপ্টেন মনসুর সাহেবকে হলো যখন এটা তুলতে বললেন যে হলো সংসদে এটা উপস্থাপন করতে বলা হলো, তখন উনি এটা না করে যে আওয়ামী লীগের যে 4টা মূলনীতি ছিল, সমাজতন্ত্র, গণতন্ত্র, এখন যেটা আছে যে মূলনীতি, আওয়ামী লীগের মূলনীতি, হ্যাঁ ওই সময় আওয়ামী লীগের মূলনীতি ছিল, উনি এগুলোকে উপস্থাপন করলেন। অর্থাৎ না, আমি একটু ফ্যাক্টটা বলি যে এইটা কিন্তু মনসুর আলী ওইভাবে উপস্থাপন করেন নাই। এটা তো সংবিধান তো একটা ড্রাফট কমিটি হয়েছে, কমিটি প্লেস করেছে ডক্টর কামালের নেতৃত্বে 34 সদস্যের কমিটি হলো। প্রথম যেদিন হলো পার্লামেন্ট যেদিন প্রথম করা হলো, ওই দিন তো মনসুর আলী সাহেব উনি নামগুলো মানে প্রস্তাব করেছেন যে এদেরকে নিয়ে একটি খসড়া কমিটি করা যেতে পারে, তারপর সেটা গণপরিষদে এটা পাস হয়। কিন্তু আমি যে মূলনীতি, আমি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করলাম কেন? আমার অধিকার ছিল না, সহজ হিসাব, আমার মানবিক মর্যাদা ছিল না, বাঙালিদেরকে দেখা হলো স্লেভ হিসাবে, আমার অধিকার ছিল না, সবকিছু হলো পশ্চিম পাকিস্তানিদের কাছ থেকে ছিল, গণতন্ত্র ছিল না, এই সাম্যবাদ ছিল না, যার জন্য আমি যুদ্ধ করলাম। যুদ্ধের সময় আমি 3টে মূলনীতি ঘোষণা করলাম, আমি এসে পার্লামেন্টে যখন উপস্থাপন করলাম ওই 3টাকে বাদ দিয়ে নতুন একটা আসলাম, এটা মূলনীতি, আমি বাইরেই গেলাম। এর বাইরে আপনি যেটা বলতেছি যে সংবিধান আসলে প্রণয়নের উপায়গুলো গণপরিষদের মাধ্যমে হবে, গণপরিষদের মাধ্যমে হওয়ার পর একটা গণভোট হবে, তাই না? আমার এই সংবিধান, কারণ এই যে সংবিধানটা করা হলো সে মুজিব, গণভোটের হিস্ট্রি বাংলাদেশে তো ভালো না, 3টে গণভোট তো হয়েছে, সেই 3টে গণভোটের হিস্ট্রি তো আমরা তো, আপনি বইপত্র আপনি পড়লে তো দেখবেন, আপনি পড়েছেন নিশ্চয়ই, যে প্রত্যেকটা গণভোট হয়েছে সরকারের নিয়ন্ত্রণে, জিয়াউর রহমানের সময় প্রথম, এরশাদের আমলে, তারপর 91-এ, এবং প্রত্যেকটা গণভোটে সরকার যে ফলাফল চেয়েছে সেই ফলাফল এসছে। এখন আপনারা গণভোটের কথা কিন্তু বলছেন, এখনো যদি গণভোট হয়, গণভোটে ফলাফল সেটাই আসবে, সরকার যেটা চাইবে। গণভোটে জনগণের রিফ্লেকশন না, এখনকার সরকারটা, এই সরকারটা তো আসলে সবগুলো দলের সরকার। আপনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গণভোট বলেন বা এরশাদের গণভোট বলেন, তারা কি করছেন? প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শ্রদ্ধা রেখে বলতেছি, উনি হলো বাংলাদেশে আবার গণতন্ত্র, উনি স্বাধীনতার ঘোষক, উনি আবার করছেন সবকিছু, এবং বাংলাদেশি রাজনীতির গোড়াপত্তন উনি নতুন করে শুরু করেছিলেন। আমি শ্রদ্ধা রেখেই বলতেছি, উনি যখন গণভোট দিয়েছিলেন ওই সময় উনি একই সাথে সেনাবাহিনীর প্রধান মানে চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, একই সাথে উনি হলো রাষ্ট্রপতি ছিলেন, মানে অর্থাৎ হোল দ্য কিংস পার্টি যেটাকে বলা হয়, সকল রাষ্ট্রযন্ত্রের মেকানিজম উনি নিজের হাতে। আপনাদেরকে বলে এখন না, আমি বলতেছি কিংস পার্টি কোনটাকে বলে সেটার উত্তর আমি দিচ্ছি আগে, এটা আমি গণপরিষদের ভিতরে থাকি। তো সেই জায়গাটায় উনি পুরো রাষ্ট্রযন্ত্র ওনার নিয়ন্ত্রণে রেখে তারপর একটা গণভোট দিয়েছে, এবং কোনো এক জায়গায় নাকি 104% ভোট পড়ছিল। আর এখন যে সরকারটা আছে, এই সরকারটা কিন্তু একটা ঐক্যমতের সরকার। এখানে বিএনপি, জামাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা তো নতুন এনসিপি আসছি, প্রত্যেকের প্রতিনিধি আছে। এবং আমরা তো সরকারে বিএনপির প্রতিনিধিকে সকলের ঐক্যমতের প্রতিনিধি, ঐক্যমতের প্রতিনিধি। হ্যাঁ, এইখানে এই সরকারটা এমন একটা সরকার, কেউ দাবি করতে পারবে না আমার কোনো স্টেক নাই, কেউ আবার বলতে পারবে না যে ইনি আমার। স্পেসিফিকলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু অভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছে, তার 2জন উপদেষ্টা আছে, আগে 3জন ছিল, তার 2জন উপদেষ্টা আছে, বাট তাদের হাতে কিন্তু রাষ্ট্রযন্ত্রের মূল মেকানিজম না। আপনার রাষ্ট্রযন্ত্রের মূল মেকানিজম থাকে জনপ্রশাসন, মূল মেকানিজমে থাকে স্বরাষ্ট্র, মূল মেকানিজমে থাকে প্রতিরক্ষা, মানে যারা এই ইয়াটা ম্যানিপুলেশনটা করে, সেই জায়গাটা কিন্তু একটা লিবারেল ব্যক্তির হাতে। এবং আমার বিশ্বাস যে এখন পর্যন্ত বাংলাদেশের যতগুলো ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে, প্রফেসর ইউনূসকে নিয়ে বিন্দুমাত্র সন্দেহ পোষণ করেন না। এখন গণপরিষদে আপনি যদি জনগণের ম্যান্ডেটটা না নেন, এবং যেই সংবিধান, আমরা গণপরিষদ এজন্যই বলতেছি যে যেই সংবিধান আমাকে
অনেকগুলা তো আইন দুষ্পরিবর্তনীয় করে রাখা হয়েছে, এবং যেই সংবিধান বারবার আমাকে ফেসিস্ট করে সহযোগিতা করে, তাহলে অবশ্যই এটা আমার সংবিধান না। এবং এই রাষ্ট্রের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মানে আপনি তো 70 অনুচ্ছেদের কথা বললেন, বা আরো কয়েকটা অনুচ্ছেদ নিয়ে ধরেন আপত্তি, প্রধানমন্ত্রী একক ক্ষমতা, এইগুলো কিন্তু সংবিধানের প্রবলেম না, প্রয়োগের সমস্যা। ধরেন 70 অনুচ্ছেদ, 70 অনুচ্ছেদ নিয়ে এখানে বলা আছে যে দলের বিরুদ্ধে ভোট, কিন্তু এখানে কিন্তু বলা নাই যে আইনের বিরুদ্ধে ভোট। বিলের বিরুদ্ধে ভোট কিন্তু একজন এমপি দিতে পারেন, কিন্তু আমাদের এমপিরা দেন নাই ভয়ে না। এখানে তো দলের বিরুদ্ধে ফ্লোর ক্রসিংটা হলো কি যখন আস্থা অনাস্থা ভোটের প্রসঙ্গ। না, এখানে সংবিধান 70 দ্বারা আপনার ফ্লোর ক্রসিং শুধু করা হয়েছে, শুধু আস্থা অনাস্থায় না, যে কোনো বিলই না, যে কোনো বিলে বিরোধিতা করা যাবে না, এটা বলা নাই। আমি জেনেই বলছি আপনাকে, যে কোনো বিলের বিরুদ্ধে এমপিরা ভোট দিতে পারবেন। এটা নিয়ে আমি কাজ করেছি, আমি লিখেছি। 70 অনুচ্ছেদে কোথাও বলা নাই যে বিলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না। যে কোনো বিলের বিরুদ্ধে ভোট আপনি দিতে পারবেন, তাতে ফ্লোর ক্রসিং হয় না। কিন্তু আমাদের এমপিরা কেন করেন নাই যে এটা জুজুর ভয়। কিন্তু 70 অনুচ্ছেদ আপনি কোন জায়গায় কাজ করছেন? আমি সংবিধান নিয়ে যারা এদেশে কাজ করছেন, সংবিধান নিয়ে আমার অনেকগুলো বইপত্র আছে, সংবিধান আমার প্রচুর লেখা আছে। সংবিধান নিয়ে যারা কাজ করছেন, কারণ এটা একটা দোয়াশা। এখানে যে বলা হয়েছে দলের, এখন বিলগুলো তো আসলে দলের সিদ্ধান্ত। হ্যাঁ, এখানে সকল ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে রেখে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির কিন্তু আলটিমেটলি কোনো ক্ষমতা নাই। রাষ্ট্রপতি 48(3) অনুযায়ী যাহা কিছু করবেন, কার কাছে পরামর্শ করে করবেন? প্রধানমন্ত্রীর হাতে। আমরা চাই একটা চেক অ্যান্ড ব্যালেন্স। ওই চেক অ্যান্ড ব্যালেন্সের কারণে বলা হচ্ছিল 70 অনুচ্ছেদে একটা ক্লজ যুক্ত করা, যে শুধুমাত্র এই 70 অনুচ্ছেদ প্রয়োগ হবে ফ্লোর ক্রসিং এ। এইটা থাকলে সমস্যা সমাধান হয়। ফলে সমস্যাটা কিন্তু সংবিধানের না, বা সংবিধানের অনুচ্ছেদের না, সমস্যা যে প্রয়োগের, আপনি কিভাবে প্রয়োগ করছেন। না, আমরা যখন দেখছি যে লিবারেল জায়গা থেকে আমার বারবার হচ্ছে না, তখন তো আমার সংবিধান সেই চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গাটা করতে হবে। পাওয়ারটাকে আপনার ডিসেন্ট্রালাইজ অবশ্যই করতে হবে, কারণ একজন ব্যক্তির উপরে দেখেন, ফেসিস্ট কিন্তু আপনাকে হলো সিস্টেম বানায়। আমার মনে হয় যে আমরা এইটা একটু অনেক ডিটেইল আলোচনা হয়ে যাবে। আমরা একটু আপনার গণপরিষদের জায়গায় আসি। এখন গণপরিষদ একটা দেশে কখন হয়? যখন একটা দেশ নতুন করে গড়ে ওঠে, স্বাধীনতার মধ্যে দিয়ে দেশ গড়ে ওঠে, তখন তার নতুন সংবিধান লাগে। এখন বাংলাদেশে কি জুলাই মাসে যে অভ্যুত্থানটি হলো, সেইখানে গণপরিষদ গঠন করে নতুন সংবিধান লেখার মতো পরিস্থিতি তৈরি হয়েছে? আপনার তো রাষ্ট্রের আমার যে ঘোষণাপত্র থেকে শুরু করে আমি প্রথম যে মানে সংবিধানের যে অনেকগুলো ধারা, আপনি সংবিধান সংস্কার কমিশনও দেখবেন যে অনেকগুলো ওরা সুপারিশ দিয়েছে। এখন একটা দুইটা ধারা নিয়ে যদি হয়, সেক্ষেত্রে আপনার আর ইয়ে হতে পারে, যেটা বলতে পারে যে আপনার অ্যামেন্ডমেন্ট আনতে পারেন। হ্যাঁ, কিন্তু আপনার 54 বছর আগের একটা বিতর্কিত সংবিধান, হ্যাঁ, সংবিধান তৈরি হয়েছে বিতর্কিতভাবে, যেখানে আসলে সবগুলো স্টেকে মুক্তিযুদ্ধের, কিন্তু শুধু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করে নাই। মুক্তিযুদ্ধ তো অনেকগুলো শক্তি ছিল মুক্তিযুদ্ধে। বামরা ছিল, ডানদের একটা অংশ ছিল, হ্যাঁ, এরপরে তাহেরের নেতৃত্বে একটা গ্রুপ ছিল, সর্বহারা, ওদের তখন মনে হয় শ্রমিক পার্টি বা কিছু একটা ছিল। এরা আমার মনে হয় আলোচনাটা লম্বা হয়ে যাবে। একটা এক্সাম্পল যদি বলি, ধরেন আপনারা যেই সব জায়গায় মনে করছেন যে পরিবর্তনটা খুবই জরুরি সংবিধানের, যেটা আপনাদের ভাষায় ফ্যাসিস্ট তৈরি করে সংবিধান, এইটা পরবর্তী পার্লামেন্ট অর্থাৎ সংবিধান মানে নির্বাচনের মধ্যে যে সরকার আসবে, তারা যদি ঐকমত্যের ভিত্তিতে একটা জায়গায় এগ্রি করে যে হ্যাঁ আমরা এই জায়গায় চেঞ্জ করব, একটা চার্টার যেটা হওয়ার কথা, জুলাই ঘোষণাপত্র বা চার্টার যেটাই আপনি বলেন না, সেখানে যদি সব দল ঐকমত্য পোষণ করে যে হ্যাঁ আমরা ক্ষমতায় গেলে যে দলই যাক তারা এটা মেনে নেব, তাহলেই তো হচ্ছে। হ্যাঁ, এটা আসলে একটা সুন্দর, বলতে খুব সুন্দর শোনা যায়, কিন্তু আপনাকে আসলে আমি মনে করিয়ে দিতে চাই 90-এর যে গণ অভ্যুত্থানটা হয়েছিল, সেটা কিন্তু সাংবিধানিক স্বীকৃত গণ অভ্যুত্থান। হ্যাঁ, একাদশ সংশোধনীতে একটা স্বীকৃতি দেওয়া হয়েছিল। ওইখানে একটা 3 জোটের রূপরেখা অনুযায়ী একটা চার্টার হয়েছিল, এবং বলা ছিল যে এই অনুযায়ী পরবর্তী দলগুলো, পরবর্তীতে সারা সরকার আসবে এবং রাজনৈতিক দলগুলো এই চার্টার অনুযায়ী চলবে। অত্যন্ত দুঃখজনক বিষয়, সামনে বর্তমান যারা সব থেকে বড় রাজনৈতিক দল বিএনপি, তারাই 90 গণ অভ্যুত্থানের উপরে ভর করে ক্ষমতায় আসলো 91-এ। সেই চার্টারে তারাও একজন সিগনেটরি, কিন্তু তারা কি করলো, সবার আগে এই যে বাংলাদেশের যে সেই চুক্তি 90-এর যে গণ অভ্যুত্থান, সেখানেও একটা রক্তক্ষয়ী ছিল, সেই গণ অভ্যুত্থান চুক্তি তারাই প্রথম হলো এটাকে খতনা করে দিছে। আপনি এটা যখন মাগুরার যে ইলেকশন হলো, বাংলাদেশের ইতিহাসের অন্যতম নজিরবিহীন কারচুপির ইলেকশন বলেন, একতরফা নির্বাচন বলেন, 96, হ্যাঁ, মানে 90 পরবর্তীতে, হ্যাঁ, এটা কিন্তু প্রথম এটা শুরু করলো বিএনপি। সুতরাং আমরা তো তাকে বিশ্বাস করতে পারতেছি না। শুধু তাই না, সেই মাগুরার নির্বাচনের পরে দেশে আন্দোলন হলো। আগামী নির্বাচনের পরে বিএনপি ক্ষমতায় আসবে আপনি কিভাবে নিশ্চিত হলেন? আমি তো রাজনৈতিক দলগুলোর কথাই বললাম যে আচ্ছা, ওই সময় বিএনপিকে আবার ম্যান্ডেট দিছিল কে তখন? জামাত ইসলামী। বাংলাদেশের ক্রিয়াশীল রাজনীতির ভিতরে এখনো এনসিপি, বিএনপি, জামাত ইসলামী 3টে দলই হলো এখন সবথেকে শক্তিশালী দল।
এবং শুধু তাই না, এরপর আন্দোলন হলো, তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন হলো, বিএনপি একতরফা একটা নির্বাচন করলো, চাপের মুখে তত্ত্বাবধায়ক সরকার বিল বাতিল করে, বিল প্রণয়ন করে পদত্যাগ করলো। এরপরে 2001 সালে আরেকটা নির্বাচন হলো, যেটা হলো বিএনপি আবার ক্ষমতা এসে কি করলো, সেম কাজ করলো, বিচারপতিদের বয়স 2 বছর বাড়াই দিল। তার পছন্দের যে বিচারপতি কে এম হাসান সাহেব, তিনি যাতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারেন। তো একটা দল 90-এর পরে দুইটা ম্যান্ডেটকে কিন্তু তারা হলো নষ্ট করছে। 96-এর তারা বলতেছে যে হ্যাঁ আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ওই নির্বাচনটা করছিলাম তত্ত্বাবধায়ক সরকার বিলের জন্য, তাহলে তারা আবার কেন ম্যানিপুলেশনে গেল? সুতরাং আমি তো তাকে বিশ্বাস করতে পারতেছি না। এবং ওই বিচারপতির বয়সকে বাড়ানোকে কেন্দ্র করেই আওয়ামী লীগ সেই সুযোগটা লুফে নিল। হ্যাঁ, ভারত তাকে অ্যাসিস্ট করলো, এরপরে অন-11 আসলো এবং সেই থেকে বাংলাদেশের আবার দুর্দিন শুরু হলো। এখন আমি কিভাবে বিশ্বাস করব যে বিএনপি বা জামায়াত ইসলামী তারা যদি ক্ষমতায় আসে, এই নির্বাচনে কে আসবে না আসবে সেটা জনগণ ডিসাইড করবে, কিন্তু তারা, আমি তো বলতে পারতেছি না যে তারা পরবর্তী অদূর ভবিষ্যতে কোনোদিন আসবে না। তারা এসে বা যদি এই নির্বাচনে যদি তারা এখন পর্যন্ত যেভাবে হয় তারাই ক্ষমতা আসতে পারে, কারণ আমি তো এখন বলতে পারতেছি না যে আমিই আসবো, জনগণ নির্ধারণ করবে। তারা এসে যে আবার সেই 90-এর রূপরেখার মতো ফেলে দিবে না, সেজন্য আপনারা মনে করছেন এখন যদি গণপরিষদ করতে হয়, আপনি খেয়াল করবেন যে বিএনপি কিন্তু শুরু থেকেই গণপরিষদের এগেনস্ট, এবং তারা বলছে যে তারা মনে করে না যে সংবিধান পুনর্লিখনের জন্য গণপরিষদ প্রয়োজন। বিএনপি যদি এগ্রি না করে, আপনি আপনার ভাষায় এই সময় সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপিকে বলছেন, তাহলে সবচেয়ে বড় রাজনৈতিক দল যদি রাজি না হয়, গণপরিষদ হবে কি করে? এটা জনগণ ডিসাইড করে দিবে। তখন জনগণ তার ব্যালট বাক্সে তখন তার ওইটা দেখিয়ে দিবে, অথবা জনগণ যদি মনে করে এই জন্য আবার গণপরিষদ হবে কি হবে না এইটা জনগণ ডিসাইড করবে কি করে? জনগণের ডিসাইড করার উপায় দুইটা। যেমনি আমরা বারবার যখন এর আগে ইন্টারিম গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিলাম, আওয়ামী লীগ এটাকে উড়িয়ে দিয়েছে, যেভাবে এখন বিএনপি সব দাবিকে উড়িয়ে দিচ্ছে। বিএনপি বলতেছে তারা জনগণের কথা বলে, কিন্তু আমি মনে করি যে বিএনপির নেতাদের দলের কথা বলার অধিকার নাই, কারণ তাদের সর্বশেষ কাউন্সিল হয়েছে, আমি যদি ভুল না করি 2016 সালে, অর্থাৎ 7 বছর আগে। সুতরাং তার 3 বছর পর পর কাউন্সিল করা ম্যান্ডেট, বিএনপির এখন যারা নেতৃত্বে আছেন কারোই আসলে ম্যান্ডেট নাই। সুতরাং সে জনগণের কথা তো বলা পরের কথা, তার আসলে নিজের দলের কথা, দলকে সে রিপ্রেজেন্ট করে না। আমি একসময় যেহেতু বিএনপি রাজনীতি করতাম, আমি মনে করি যে তার ওই অধিকার নাই যে আমার দলের বক্তব্যটা তার ব্যক্তিগত বক্তব্য। এখন দুইটা উপায় হতে পারে, একটা হলো জনগণ তার আবার সেই আন্দোলনে ফিরে আসতে পারে। জনগণ যদি মনে করে যে না আমার অধিকার বলন্টুতে হচ্ছে, এবং আপনি দেখবেন বিএনপিকে আমি কিভাবে বিশ্বাস করবো, জনগণ কিভাবে বিশ্বাস করবে? 5ই আগস্টের পরে এখন পর্যন্ত 70টার উপরে তারা নিজেরা হলো হানাহানি, চাঁদাবাজিকে কেন্দ্র করে নিজেদের হত্যা করছে 70 জনকে। সারা দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, হ্যাঁ, এবং আমরা একটা বিএনপিকে হলো আওয়ামী লীগের একটা পূর্ণরূপ হিসেবে দেখতে পাচ্ছি। খালেদা জিয়ার যে দীর্ঘ সংগ্রাম, বিএনপির যে শত শত নেতাকর্মী গুম খুনের শিকার হচ্ছে, সেটাকে ভুলে গিয়ে 5 আগস্টের পর থেকে শুধু বিএনপি 3000-এর উপরে নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়েছে, এরপরও কোনো কিছু ঠিক হয় নাই। তো আমরা মনে করি জনগণ তার আন্দোলনের মাধ্যমে হতে পারে, অথবা ইউনূস সাহেব কিন্তু ঘোষণা দিয়েছেন কে কি চায় তিনি ওটা উন্মুক্ত করে দেবেন। এটা জনগণ, উনি জনগণকে রিপ্রেজেন্ট করে উন্মুক্ত করে দেবেন, জনগণ ওইটা দেখে তখন ব্যালট বাক্সে তার সিদ্ধান্ত জানাই দিবে, মানে আগামী নির্বাচনের সিদ্ধান্ত জানাবে। আপনার কি মনে হয় যে আগামী নির্বাচনে এনসিপি বা আপনাদের পার্টি কোনো ফ্যাক্টর হবে? কারণ এখন পর্যন্ত আপনার নিবন্ধন পান নাই, বা নিবন্ধনের যে ডেডলাইন হচ্ছে 20 এপ্রিল বোধ হয়, এখন পর্যন্ত আপনার আবেদনও বোধ হয় করেন নাই। না, আমরা নিবন্ধন ইস্যুতে আমি বলি, প্রথমত আমরা আমাদের একটা কমিটি কাজ করতেছে, মুখ্য সমন্বয়ক টিম, আমাদের মুখ্য সমন্বয়কের টিম, তারা যে নিবন্ধনের প্রাইমারি আমরা মাথায় রাখছি যে আমাদের ওভারঅল সাংগঠনিক গতিশীলতা আনার জন্য এটার সাথে কাজ করছি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে বিদ্যমান যে আইনটার অধীন নিবন্ধন দেওয়া হচ্ছে, এটা আরেকটা ফেসিবাদী চিন্তা ভাবনা থেকে। কারণ আপনার একটা রাজনৈতিক দল সারা বাংলাদেশে তার বিস্তৃতি থাকলেই, 21টা জেলা 100 উপজেলা বিস্তৃতি থাকলেই কেবল সে নিবন্ধনের যোগ্যতা সম্পন্ন হবে আবেদনের, এটা তো আসলে হতে পারে না। আমার বিভিন্ন অঞ্চলে ছোট ছোট গোষ্ঠী আছে, তারা তো একটা দল করতে পারবে না, তাইলে আমার মাইনরিটি কমিউনিটি দল করতে পারবে না, পাহাড়ি জনগোষ্ঠী দল করতে পারবে না, অন্য জায়গায় করতে পারবে না। এবং এটা নিয়ে জনাব হাসনাত কাইম সাহেব একটা রাষ্ট্রচিন্তা এবং হাসনাত কাইম এর পক্ষে একটা মামলাও করছেন। তো আমরা 2-3টে বিষয়কে সামনে রেখেই আগাচ্ছি, পাশাপাশি টাইম পিরিয়ডের বিষয়টাও আমরা মাথায় রাখতেছি। তার মানে আপনারা 20 এপ্রিলের আগে সময় চাইবেন? হ্যাঁ, আমরা এটার জন্য সময় চাবো, যেহেতু আদালতে একটা বিষয় বিচারাধীন আছে। আবার দেখি ওটা আদালত কি জাজমেন্ট দেয়, তারা তো একটা জবাব দিবে। এবং এইখানে এই প্রশ্নে রাজনৈতিক দল যে নিবন্ধনের যে প্রশ্নটা, সেখানে দেখবেন বাংলাদেশের যে কটা রাজনৈতিক দল আছে সবাই মনে করে যে এই আইনটা একটা কালো আইন।
এবং সংস্কার কমিশনও এটা সুপারিশ করছে। অত্যন্ত দুঃখজনক বিষয়, নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সুপারিশকে নিষ্পত্তি হওয়ার আগেই গণবিজ্ঞপ্তি দিয়ে দিছে। আমি বুঝতে পারতেছি না, আমরা অবাক হয়েছি, দেশবাসী হয়তো অবাক হয়েছে যে একটা জিনিস সবগুলো রাজনৈতিক দল চাচ্ছে যে এটা একটা ফর্মাল প্রসিডিউর হোক, এত যে কালো আইনটা না থাক, সবাই যাতে রাজনৈতিক দলগুলো যারা আপনার রাজনৈতিক দলের ক্ষমতা আছে আপনার জেলা কেন্দ্রিক বা একটা বিভাগ কেন্দ্রিক আপনার শক্তি আছে বা পাহাড়ের 3টা জেলা নিয়ে, হ্যাঁ, তো আপনি কেন সেই সুযোগটা আমার নিবন্ধন পাবো না, সেই শক্তিটা আমাকে, সেই সুযোগটা কেন হাতছাড়া করা হবে? এবং এই বিষয়ে সবগুলো রাজনৈতিক দল একমত। তার মানে আপনি মনে করছেন যে আদালতে এটা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত আপনারা আবেদন করবেন না? এটা আমাদের, বললাম তো, আমরা প্রথমত ওটাকে মাথায় রাখতেছি। সংস্কার কমিশনেরও তো সুপরিসীমালা অনুযায়ী এখন আলোচনা চলতেছে, সেখানে একটা সিদ্ধান্ত তো অল্প সময়ের মধ্যে আসবে, সেই অনুযায়ী তো সবকিছু বাস্তবায়ন হবে। পাশাপাশি আমরা নিবন্ধনের আবেদনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, দুটো একসঙ্গে চলবে। একটা বিষয়, এই মুহূর্তে বাংলাদেশে নিবন্ধিত দল হচ্ছে 49টি, 54টি ছিল, 5টি বাতিল হয়েছে। এবং আপনার মনে আছে 2018 নির্বাচনের আগে, 18 বা 24 নির্বাচনের আগে, 22 সালে সম্ভবত 98টি দল নিবন্ধনের আবেদন করেছিল, 5টি পেয়েছিল। তা এখন আমি এটা খুব ছোট প্রশ্ন করি যে ধরেন বাংলাদেশ একটা ছোট দেশ, আয়তন অনেক বড় আয়তন না, লোক সংখ্যা যাই হোক, এইখানে কত দল দরকার? মানে এত দল। আপনি যদি ডেমোক্রেসিতে বিশ্বাস করেন, আপনি সারা পৃথিবীতে একটা সময় একটা দেশ ছিল বা একটা টেরিটরি অধীন ছিল বা 2টা টেরিটরি অধীন ছিল, আপনি তারপরে এখন 193টি দল জাতিসংঘ কি হলো সদস্যভুক্ত। আপনি ডেমোক্রেসিতে যদি বিশ্বাস করেন, আপনি যদি মনে করেন যে আপনার সেখানে সক্ষমতা আছে, একটা ন্যূনতম ক্রাইটেরিয়া অবশ্যই থাকা উচিত। আমি মনে করি না যে আপনি 3 জন ব্যক্তি মিলে একটা দল হবে, একটা ন্যূনতম ক্রাইটেরিয়া থাকা উচিত। সেই জায়গা থেকে জনগণ যদি আপনাকে গ্রহণ করে, আপনি করবেন। কিন্তু আপনি একেবারে যে শুধু একটা 2টা বা রাজনীতিতে একটা অলিগার তৈরি হবে বা দ্বিদলীয় যে ব্যবস্থা, হ্যাঁ, আপনার তো রাজনৈতিক করার সুযোগ দিতে হবে। আমার পছন্দ নাই হইতে পারে, অন্য একটা জনগোষ্ঠীর পছন্দ হইতে পারে যে এক্সিস্টিং যে রাজনৈতিক দলগুলো আছে, ইভেন তারা মনে হইতে পারে যে না এনসিপি, কারণ এনসিপির পরে আরো রাজনৈতিক দল আসছে না, আপ বাংলাদেশ নামে একটা নতুন প্ল্যাটফর্ম আসতেছে, জুলাইকেই কিন্তু ধারণ করে আসতেছে। তাদের একটা অংশ মনে করতেছে যে না, আমরা জুলাই কেন্দ্র করে যে এনসিপি আসছে তার থেকে আরো বেটার কিছু আমরা দিতে পারি। তো আপনি আসতেই পারেন। এখন জনগণ সিদ্ধান্ত নিবে আসলে কাকে রাখবে, কাকে রাখবে না, কাকে ভোট দিবে, কাকে দেবে না, এটা জনগণের উপর। আপনাকে মনে হয় যে আগামী নির্বাচনে আমরা ধরে নিচ্ছি যে আপনার নিবন্ধন পাবেন, কারণ যেহেতু লোকেরা আপনাদেরকে কিংস পার্টি টার্টিও বলে, জানি না সেটি কিংস পার্টির শব্দটা আমার চরম আপত্তি। কিংস পার্টি কোনটাকে বলে? যখন রাষ্ট্র, আমি যদি বলি, আমি আবারও বলছি, বাংলাদেশে কিংস পার্টি হিসেবে আপনি বলতে পারেন জাতীয় পার্টিকে, বিএনপিকে, কারণ তারা রাষ্ট্রে ক্ষমতায় থেকে তারপর একটা দল গঠন করে। এনসিপি আপনারা ক্ষমতা থেকে দল করেছেন? এনসিপি গঠিত হয়েছে একদম সরকারের সরাসরি সমর্থন তো আপনাদের উপরে আছে না। প্রফেসর ইউনূস তো বলেছেন যে ছাত্ররা একটা দল করবে, করুক, আমি চাই। আপনি প্রফেসর ইউনূস এটা উনি বলছেন যে অভ্যুত্থানের যে শক্তি তাদের ভিতর থেকে একটা দল আসুক, সেটা তার ব্যক্তিগতভাবে চাওয়া থাকতে পারে। এখন দল তো একটা না, 2টা দল আসছে। এখন কি আপনি সেই আপ বাংলাদেশ যেটা আসতেছে তাকে কি আপনি কিংস পার্টি বলবেন? কিংস পার্টি তো ওইটা রে ভাই। আপনি জিয়াউর রহমান যখন বিএনপি গঠন করার আগে সে নিজেকে হলো রাষ্ট্রপতি বানানোর পরে হলো ধারে ধারে ঘুরলো সারা বাংলাদেশ, তার পুরো যে প্রশাসনিক মেকানিজম যেখানে যা আছে রাষ্ট্রের সকল কাজে লাগিয়ে সে ক্ষমতায় থেকে বিএনপি গঠন করে একটা নির্বাচন দিয়ে 254টা আসন পেয়েছে, আমি যদি ভুল করে না থাকি। হ্যাঁ, এটাকে আপনি কিংস পার্টি বলতে পারেন। এর সাথে সেম কাজ করছে আমাদের তো দলের যে আহ্বায়ক নাহিদ ইসলাম, অভ্যুত্থানের মানে এক দফার যে ঘোষক, বা বলতে পারেন যে এই যে 24-এর গণ অভ্যুত্থানের তো পোস্টার বয় আসলে নাহিদ ইসলামই ছিলেন। উনি উপদেষ্টা থেকেও তো করতে পারতেন, উনি তো বের হয়েছেন একদম দল গঠনের ঠিক আগ মুহূর্তে। আমরা তো ওনাকে, মানে লোকজনের মধ্যে এরকম আলোচনা আছে যে আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি 27 তারিখ যে নাহিদ ইসলামকে আহ্বায়ক বানাবো। আচ্ছা, এবং ওটা আমাদের যে এটা তো আহ্বায়ক কমিটি আহ্বান করা হয়, যাদেরকে নিয়ে সদস্য সচিব আক্তার হোসেন চিন্তা করছেন এদেরকে নিয়ে দল গঠন করা যায়, তাদের একটা বৈঠক হয়েছে। সেখানে আমাদের আহ্বায়কে অনেকে প্রার্থী ছিলেন, অনেকেই আহ্বায়ক হওয়ার জন্য ইচ্ছা পোষণ করছেন। হ্যাঁ, আপনারা বিভিন্ন জনের নামও হয়তো পত্রপত্রিকায় দেখছেন। সেখান থেকে সর্বোচ্চ ভোট পেয়ে নাহিদ ইসলাম আহ্বায়ক হয়েছেন। এটা হলো যে ইন্টারনাল যেটাকে বলতে পারেন মৌলিক গণতন্ত্রের মতো, যে হ্যাঁ এর পক্ষে কে আছেন, এর পক্ষে কে আছেন। সো আমরা তো নাহিদ ইসলামকেই যে আমরা আহ্বায়ক বানাবো সেই সিদ্ধান্ত নিয়েছি 27 তারিখে। উনি সম্ভবত 25 তারিখ পদত্যাগ করছেন। সো এখানে তো আসলে এমন যদি হতো যে আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি অনেক আগে, তাইলে একটা বিষয়। আমাদের রেজুলেশন আছে, রেজুলেশন কিন্তু আপনাদের এই পার্টিটার যে পুরনো প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, দুটি মিলেই তো পরে আপনার পার্টিটা করলেন।
এই দুটি মিলিয়ে না, আমি আবারও বলি। আচ্ছা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি দুটি কিন্তু এখন এক্সিস্টিং আছে। আচ্ছা, এবং এখান থেকে একটা অংশ বের হয়ে, এদের এখন কাজ কি? আমি বলি, একটা অংশ বের হয়ে জাতীয় নাগরিক পার্টি করছে, আর একটা অংশ ওখান থেকে আবার বের হয়ে আপ বাংলাদেশ করতেছে। আচ্ছা, হ্যাঁ, এবং এখানে আরো কিছু লোক থেকে যাচ্ছে, হয়তো আপ বাংলাদেশে এখনো যেহেতু চূড়ান্ত আমরা দেখতেছি না কারা কারা আছে, শুধু আমরা আলী হাসান জুনায়েদকে দেখতেছি আর কয়েকজনকে দেখতেছি। হ্যাঁ, সো এখান থেকেও দেখা গেছে এমন হতে পারে যে অনেকেই আরো বৈষম্য বা জাতীয় নাগরিক পার্টি এগুলো কি তাহলে আপনারা তো ছিলেন একটা ফোর্স, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল একটা ফোর্স, এই যে ভেঙে ভেঙে বিভিন্ন হচ্ছে, এটা কি বিভক্তির একটা? বিভক্তি না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যে উদ্দেশ্য তৈরি করা হয়েছিল যে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, আমাদের এখানে কিন্তু বিএনপি থেকে সিপিবি সব দলের লোক আছে, এটা একটা প্রেশার গ্রুপ। সেখান থেকে তারা একটা, আমরা মনে করছিলাম যে হ্যাঁ আমাদের একটা রাজনৈতিক উদ্যোগ নেওয়া দরকার, আমরা ওখান থেকে বের হয়ে আসছি। আবার জুনায়েদরা মনে করতেছে যে না, তাদেরও আর একটা রাজনৈতিক দল হওয়া দরকার, তারা বের হয়ে আসছে। না, এখন ধরেন অনেকগুলো দল আপনি মনে করছেন যে অভ্যুত্থানের শক্তির মধ্যে থেকে আসা উচিত, একই আসনে, ধরেন আপনার আসনেই আপনি প্রার্থী, আপনার অভ্যুত্থানের একজন সহযোগী সে প্রার্থী, বিএনপির প্রার্থী আছে, জামায়াতের প্রার্থী ধরে নিচ্ছে, যদি তাদের এখন পর্যন্ত নিবন্ধন নাই, তাহলে তো ভোট ভাগ হবে, তাহলে সেটা আপনাদের জন্য তো খারাপ হবে। আমরা মনে করি বাংলাদেশের মানুষ আসলে পরিবর্তন বা পরিবারতন্ত্রটা দীর্ঘদিন দেখে আসছে, এ থেকে মুখ ফিরিয়ে নিয়ে নতুন কিছু চাচ্ছে। একাধিক যদি রাজনৈতিক শক্তি আমাদের ভিতর থেকে হয়, এটা আমাদের স্বচ্ছতা বাড়াবে। কারণ এখন মানুষ যদি নতুন খুঁজে, নতুন শুধু একটাই প্ল্যাটফর্ম আছে এনসিপি এখন পর্যন্ত, যদি দুইটা আসে তখন আমাদের ভিতর ওই কম্পিটিশনটা তৈরি হবে যে আমি তার থেকে বেশি বেটার দেই, তার থেকে বেশি বেটার। আপনার কি মনে হয় যে বাংলাদেশে মানুষ বছরের পর বছর ধরে যে ধরনের ভোটে অভ্যস্ত, আওয়ামী লীগ বিএনপি, এর বাইরে গিয়ে এনসিপি কে এসে ভোট দিয়ে সরকারে নিয়ে আসবে? আওয়ামী লীগ তো পলিটিক্যালি এক্সিস্ট করে না, তারা এদেশে গুম খুন করে দেশে পালাই গেছে। তাদের যে সমর্থক তো বিপুল, সেই সমর্থকগুলো কি আপনাদেরকে ভোট দেবে? সমর্থক এক জিনিস, ভোটার আওয়ামী লীগের ফিক্সড ভোটার, সেই ভোটগুলো কোথায় যাবে? আপনি দেখবেন ৭১ পরবর্তী সময় দেশে মুসলিম লীগ একটা বড় দল ছিল, তারা কি হয়েছে? তাদের নেতারা যারা গুম খুনের সাথে জড়িত ছিল ম্যাক্সিমাম পাকিস্তান চলে গেছে, কিছু মারা গেছে, কিছু বিচারের আওতায় আসছে। কিন্তু জনগণ আসলে যারা ভোটার, সাপোর্টারের জায়গাগুলো সে তো অপশন খুঁজবে, তখন স্বাভাবিকভাবেই সে অন্যদিকে যাবে। আমরা মনে করি এই জন্য তার অনেকগুলো চয়েস থাকা দরকার। আর আওয়ামী লীগের প্রশ্ন যদি আমি বলি, আওয়ামী লীগের দল হিসেবে আওয়ামী লীগের রায় ৫ আগস্ট হয়ে গেছে, এদেশ থেকে পালাই গেছে, এবং এদেশের যারা ভোটাররা এটা বিশ্বাস করে, ঘৃণার চোখে দেখে। আমি বিশ্বাস করি এই অভ্যুত্থানে 98% মানুষ এই অভ্যুত্থানের পক্ষে ছিল, সুতরাং ওই আওয়ামী লীগের যারা নর্মাল যারা ভোটার, তারাও রায় দিয়ে দিছে, কারণ না রায় না দিলে তো তারা রুখে দাঁড়ানোর চেষ্টা করতো। আছে ফেসিবাদী নেতারা, তাদের বিচার হবে, বিচারের প্রক্রিয়া কোথায় কি হবে সেগুলো রাষ্ট্রযন্ত্রের বিষয়। কিন্তু তখন আপনার কি অপশন লাগবে? এখন আমি যদি অপশনই থাকে যে বিএনপি জামাত এনসিপি, তখন তার জন্য একটু কঠিন হয়ে যাবে, কারণ একটা নতুন দল আসতেছে, বাকিগুলো তো সেই পুরাতন সিলসিলা করে আসছে। হ্যাঁ, পাকিস্তান যুগে তৈরি হওয়া আওয়ামী লীগ সে তো নাই, আপনার জামাত ইসলামের ব্রিটিশ যুগে তৈরি হয়, এবং তার সে আলোচিত সমালোচিত দুইটা দলই আছে, দুইটা বিষয় আছে। স্বাধীনতার সময় সে স্বাধীনতার বিরুদ্ধে ছিল, আবার ২৪-৯০ এসে পক্ষে ছিল। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে অন্তত দুইটা রাজনৈতিক দল যদি নতুন শক্তি থেকে থাকে, তখন জনগণের জন্য একটা সুবিধা হবে, এবং আমাদেরও ট্রান্সপারেন্সি বাড়বে, আমাদের দায়বদ্ধতা বাড়বে। আর যেটা মুখোমুখির যে বিষয়টা বললেন, আমি তো মনে করি রাজনীতিটা বাংলাদেশে এরকমই হওয়া উচিত যে আপনি দেখবেন ইউএস নির্বাচনে ২ প্রেসিডেন্ট প্রার্থী ডিবেট হয়। হ্যাঁ, আমারও এটাই আমি মনে করি হওয়া উচিত যে একজন ইভেন বিএনপি, আওয়ামী লীগ, জামাত যে দ্বারা হলো প্রধান ৩-৪টা যে রাজনৈতিক দল থাকবে, অনেকগুলো দলের ভিতরে ৩-৪টার বেশি আসলে কখনোই থাকে না। প্রত্যেকটা আসনে তারা এক মঞ্চে থেকে জনগণের সাথে সংলাপ করা উচিত। এরকমের যখন একটা হেলদি পরিবেশ তৈরি হবে, তখন আসলে সত্যিকার অর্থে গণতন্ত্র হবে। নাইলে এটা হবে না। যদি কাদা ছেড়াছড়ি এরেও পেশি শক্তির যে রাজনীতি আমরা যেটা ৫ই আগস্টের পর বিএনপি থেকে দেখতেছি, নিজেরাই ৭০ জনের উপরে মার্ডার করে ফেলছে, এই রকমের থাকলে তো আসলে রাজনীতি করাটাই দেশে কখনোই সুন্দর রাজনীতি আসবে না। আপনার কি মনে হয় না যে ধরেন বিএনপি যদি মাঠে থাকে, জামায়াতও মাঠে থাকে, এনসিপি বা আরেকটা নতুন দল যদি মাঠে থাকে, মানুষ কি আসলে নতুন দল হিসেবে আপনাদেরকে ভোট দেবে? কারণ অলরেডি আপনি বিভিন্ন টকশোতে বা পলিটিশিয়ান, একাডেমিশিয়ানরাও অনেক সময় বলার চেষ্টা করছেন যে আপনারা আসলে ৩-৪% বেশি ভোট পাবেন। আমরা এটা কখনোই বিশ্বাস করি না, কারণ আপনি ট্রেডিশনাল রাজনৈতিক দলগুলো ফেসিবাদ বিরোধী ছিল, বিএনপি জামাত, তারা গত ১৬ বছর আওয়ামী লীগের বিরুদ্ধে বহু অসহযোগের ডাক দিয়েছিল। আপনি জানেন কিনা আমি জানি না। তারেক রহমান তার গত ২৩ সালের অক্টোবরের পরে যে অসহযোগের ডাক দিয়েছিল সেটা এখনো প্রত্যাহার করছে কিনা, খালেদা জিয়া যে ২০১৫ সালে অবরোধে অনির্দিষ্টকালে অবরোধের ডাক দিয়েছিল সেটা এখনো প্রত্যাহার হয়েছে কিনা আমি জানি না। ওই বালুর ট্র্যাক এখন কই আছে তাও জানি না। তাদের ডাকে কিন্তু মানুষ সাড়া দেয় নাই। আমাদের এই তরুণদের
যুদ্ধের ডাকে মানুষ সাড়া দিয়েছে। সুতরাং আমরা এটা বিশ্বাস করি যে জনগণ আমাদের ডাকে সাড়া দিবে, এবং নতুন আরেকটা যদি দল আসে তখন আমাদের আরো কম্পিটিশন বাড়বে, আমরা আরো চেষ্টা করবো মানুষের কাছে যাওয়ার, এবং দিন শেষে আমরা মানুষের কাছে আপনারা তো যাচ্ছেন, আপনারা তো প্রচুর সমাবেশ করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কোথাও কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটছে। নাহিদ ইসলাম পটুয়াখালীতে গেলেন, পরের দিন তার ঝালকাঠিতে যাওয়ার কথা ছিল, যেতে পারেন নাই। তার মানে কি একটা রাজনৈতিক দলের তো জনভিত্তি থাকতে হয়, সেই ভিত্তিটি তৈরি হচ্ছে আদৌ আপনাদের? আমরা মনে করি হচ্ছে। আমাদের তো দলের বয়স আমরা বলতে পারেন যে শিশুও না, কেবল হলো মায়ের গর্ভ থেকে বের হলাম। হ্যাঁ, 1 মাস আজকে 10 দিন, 1 মাস 10 দিন, একেবারে ছোট্ট একটা দল আমাদের। তো আমি যদি ব্যক্তিগতভাবে বলি, আমি পুরো ঝালকাঠি জেলা ঘুরছি, ইভেন জামাত বিএনপি তারাও আমাদেরকে ওয়েলকাম করতেছে, হ্যাঁ তোমরা আসো। আমি গিয়ে বিএনপি জামাতের নেতাদের সাথে দেখা করছি, অধিকার পরিষদও 3-4 বছর আগের দল, তাদের সাথেও কথা বলছি, এবং জনগণের জায়গা থেকেও হলো ওই স্বতঃস্ফূর্ত যে স্বাগত জানানো, এই বিষয়টা আমি আসলে সত্যিকার অর্থেই মনে করি যে আমাদেরকে আশা দেখায়, এবং জনগণও চায় যে আমরা তাদের কাছে আরো ভালো করে যাই, আমাদের জায়গাগুলো যাই। এবং আমাদের এখন নতুন একটা সুযোগ তৈরি হয়েছে যে এই যে এখন তো আমরা কমিটিগুলো দিব, আমাদের তো শুধু এখন পূর্ণাঙ্গ কমিটি কবে হচ্ছে? আমাদের এই কমিটির মেয়াদ 1 বছর। আবহাওয়া কমিটির মেয়াদ 1 বছর। তার মানে যদি জুনের মধ্যে ইলেকশন হয় তাহলে তো আবহাওয়া কমিটি থাকা অবস্থায় ইলেকশন হবে। তবে আমরা এর আগেও কাউন্সিল দিয়ে দিতে পারি, এটা তো আমরা তো এখন আমাদের কাজ কি জেলা কমিটি উপজেলা কমিটিগুলো দেয়া, এবং আপনি নতুন একটা দল, এটা তো একটা বিশাল কর্মযোগ্য। আমাদের 2টা টিম, উত্তরাঞ্চল দল গুছাতে সময় লাগবে অনেক আসলে। উত্তরাঞ্চলের এজন্য আমরা টিম ভাগ করে দিছি। উত্তরাঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে সার্জিস সহ তার নেতৃত্বে সংগঠন। একটি দলের অনেকগুলো, আপনি যেটা বলেন অনেক কাজ, অনেক সময় লাগবে একটা দল গুছাতে। সেই সময়ের জন্যই কি বাইরে একটা আওয়াজ বিএনপির তরফে দেওয়া হয় যে এনসিপি যেহেতু দল গুছাবে সময় লাগবে, এই জন্য তারা দ্রুত নির্বাচন চায়? না, আমরা কিন্তু দ্রুত নির্বাচন চাই না, এটা কখনোই বলি নাই। মানে আপনারা কি ডক্টর ইউনূসের যে ডেডলাইন জুন, এর মধ্যে এগ্রি করেন? হ্যাঁ, আমরা এর মধ্যে এগ্রি, এবং আমরা মনে করি যে বিএনপি এর মধ্যে এগ্রি হওয়া উচিত। সেও তার দল, তার তো কাউন্সিল দিতে পারে না, সে তো অবৈধ। বিএনপি যদি আপনি বলেন নির্বাচন কমিশন, সে বারবার চিঠি দিচ্ছে আমি পারতেছি না, এত বছর ওকে সে গুম খুনের শিকার হয়েছে। হ্যাঁ, মানে আমার কাছে 2টো জিনিস খুব অবাক লেগেছে সত্যি করা, যে তারেক রহমান এতদিন দেশে আসতে পারেন না, সে মামলা ছিল, ভয় ছিল, সেই তো দেখাইছে তার নেতা কর্মীরা যে হ্যাঁ আসলে তার ফাঁসি হয়ে যেতে পারে, এই করতে পারে সেই করতে পারে, তারা এই জন্য কাউন্সিল করতে পারে না। হ্যাঁ, আমরা এটা মেনে নিচ্ছি, তাদের জিয়া পরিবারের উপরে ভয়ঙ্কর লেভেলের অত্যাচার হয়েছে। ইভেন খালেদা জি যদি মারা যেতেন, তারেক রহমান হয়তো তার জানাজায় অংশগ্রহণ করতে পারতো না। আমরা ছাত্র জনতা এই দেশে একটা গণ অভ্যুত্থান করলাম, খালেদা জিয়াকে মুক্ত করলাম, সুন্দর একটা বাংলাদেশ উপহার দিলাম। আমার খুব আশা ছিল, হ্যাঁ আমি মানে এটা আমাকে হতাশ করছে তারেক রহমান। আমার বিশ্বাস ছিল ডক্টর ইউনূসের আগে তারেক রহমান বাংলাদেশে চলে আসবে, তাকে লাখ লাখ ছাত্র জনতা এয়ারপোর্টে গিয়ে রিসিভ করবে, মানে 6 আগস্টে আসতে পারবে। হ্যাঁ, লাখ লাখ ছাত্র জনতা এয়ারপোর্টে গিয়ে হলো রিসিভ করবে, তারপরে তার মায়ের কাছে সে ছুটে যাবে। এক মায়ের সাথে মা, যিনি হলো বারবার এরকমের রিউমার হয়েছিল যে সে মারা গেছে। কিন্তু আমি খুবই হতাশ হয়েছি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে যে তারেক রহমানকে আমরা এখন পর্যন্ত শুধু হলো ওই যে স্ক্রিনেই দেখতেছি। হ্যাঁ, এখন তো তার নামে কোনো মামলাও নেই। এখন আবার শুনতেছি নির্বাচনের তফসিল ঘোষণা করার পরে নাকি আসবে। মানে এরকমের যার পিতা স্বাধীনতার মহান ঘোষক, যার মা ফেসিবাদের বিরুদ্ধে বছরের পর বছর আন্দোলন করছে, জেল খেটেছেন, তার সন্তান ক্ষমতা নিশ্চিত হওয়ার পরে বা ক্ষমতা দেওয়ার রাস্তা তৈরি হওয়ার পরে দেশে আসবে, এটা সত্যি আমার জন্য হতাশ করছে। আমি ওনার খুব ভক্ত না, আসছেন না কেন আপনার কি মনে হয়? তার তো কোনো আমরা কৌফিয়ত আসলে দিতে পারি। এখন আমার মনে হয় যে উনি জনগণের জন্য কোনো ঝুঁকি নিতে চান না। হ্যাঁ, যেহেতু একটা অভ্যুত্থানের পর হয়তো পাল্টা অভ্যুত্থান হতে পারে, এই ধরনের কোনো ভয়ের মধ্যে উনি আছেন, তখন ওনার কি হবে এ ধরনের কোনো কিছু হতে পারে। অথবা বিএনপির একটা অংশ যারা বা কাউন্সিলটা হতে দিচ্ছে না, মানে ইন্টারনাল গ্রুপিং এর কারণে ওনাকে উনি ভয় পাচ্ছেন, আসতেছেন। এই দুইটার কারণ দেখতেছি। কিন্তু আমি খুব আশা করছিলাম 5ই আগস্টের পর 6ই আগস্ট মানে ইউনূস সাহেবের আগে উনি আসবেন, যে হ্যাঁ জিয়ার সন্তান এসেছেন, মহান মুক্তিযুদ্ধের ঘোষকের সন্তান এসেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসেছেন, লাখ লাখ মানুষ তাকে দেখা করতে এয়ারপোর্টে যেত, তাকে মাথায় করে নাচতো। কিন্তু উনি কেন আসলেন না? এবং দলের কাউন্সিল আগে তো বিএনপি বারবার ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে নাকি এই করে ফেলবে সেই করে ফেলবে, বহু কিছু বলতেছে। আমরা গত 16-17 বছর দেখছি বালুর টেরাকে সরাতে পারে নাই তারেক রহমানের আম্মা। হ্যাঁ, আমাদের যে যদি বলতে পারেন যে ওনার উপাধি দিচ্ছেন গণতন্ত্রের মাতা বাংলাদেশের, হ্যাঁ তাকেও ওনারা মুক্ত করতে পারেন নাই। হ্যাঁ, ওনারা মিছিল করে জেলখানায় দিয়ে আসতেন, ছাত্র জনতা মিছিল থেকে বের করছে। অভ্যুত্থানটা শুধু আপনারা একারা করেছেন তা তো না, এই ছাত্র জনতা বলেছি আমি শব্দটা, আমি বলি ছাত্র জনতা এবং রাজনৈতিক দল, সমস্ত দল, রাজনৈতিক দলগুলো এই আন্দোলনটা রাজনৈতিক দলের টাকা হয় না। বিএনপিও আপনি দেখেন আপনারা ফ্রন্ট লাইনে ছিলেন, কিন্তু আপনার কি মনে হয় যে বিএনপি, জামাত, ইভেন হেফাজত এরা না থাকলে আপনারা এই আন্দোলন সফল হতো? আমি বলি এই আন্দোলনটা হয়েছে
ছাত্র জনতার আন্দোলন, যেখানে সবগুলো রাজনৈতিক দলের কর্মীরা অংশগ্রহণ করছে। এবং আপনি যদি বলেন সর্বোচ্চ শহীদ যদি বলেন রাজনৈতিক দল, তাহলে বিএনপির থেকে হয়েছে, এরপরে হলো জামাতের থেকে হয়েছে, কারণ তারা রাজনৈতিক দল। কিন্তু তার ডাকে কিন্তু তার দলের নেতা কর্মীরা, তারা যখন ইন্ডিভিজুয়ালি ডাকছে, দলের নেতা কর্মীরা সাড়া দেয় না, কারণ তার প্রতি আস্থা নাই, তারা বিক্রি হয়ে যেতে পারে। আপনি দেখবেন যে তারা ভারতের সুরে একবার কথা বলে, ভারতের সেনাপ্রধান যখন সকালে বলে নির্বাচন হওয়া দরকার, মির্জা ফখরুল একই কথা বলে। হ্যাঁ, তো আমার মতে বিএনপির এখন সবার আগে উচিত তার কাউন্সিল দেয়া, কারণ মির্জা ফখরুল 28 অক্টোবর 2023 আমি ওখানে ছিলাম পল্টন ময়দানে, তার নেতা কর্মীরা যখন গুলির মুখে হলো শীর্ষে পাসির হয়ে দাঁড়াইছে, মির্জা ফখরুল সমাবেশ স্থগিত রেখে পালাই গেছে। আমি মার্চ ফর ডেমোক্রেসির দিন ছিলাম, মির্জা ফখরুলের ঢাকা শহরের কথা খুঁজে পাওয়া যায় না, খালেদা জিয়া বালুর ট্রাকের সামনে একা লড়াই করতেছিলেন। তো এই যারা নেতৃত্ব, আগে তো বিএনপির রুট লেভেল থেকে যে নেত্রীরা গাদ্দারি করছে, নেতাকর্মীদের রাস্তায় ফেলে চলে গেছে, সেই নেতাকর্মী দলের ভিতরে গ্রহণযোগ্যতা আছে কিনা, তার জন্য নির্বাচিত কাউন্সিল দিয়ে আগে হলো বিএনপি নিজে কাউন্সিল দেখে। তো গত 7 বছর একটা দলের কাউন্সিল নাই, এই নেতৃত্বের প্রতি তার নেতাকর্মীর সেই আছে কিনা, গ্রহণযোগ্যতা আছে কিনা, সেটা আমরা একটা জিনিস খেয়াল করি যে এনসিপির নেতারা বিএনপিকে খুব সমালোচনা করে। এটা কি কারণ কি যে আপনারা মনে করেন যে আগামী নির্বাচনে আপনাদের সামনে বড় অবস্ট্রাকশন বিএনপি? না, আপনি এটা কিন্তু কমন জিনিস শুনেন, এখানে রাজনীতিতে কি করবে, আমরা কিন্তু বিএনপি আমাদের উপর পেশি শক্তি প্রয়োগ করে বিভিন্ন জায়গায়। সুন্দর ডেমোক্রেটিক রাজনীতি কি আপনার দুর্বল জায়গাগুলো আপনাদের উপর পেশি শক্তি প্রয়োগ করে? হ্যাঁ, আমাদের বিভিন্ন, ইভেন আমার উপরেও তো হলো, যদি ঝালকাঠিতে বলেন আমার পরিবারের উপরে হামলা করা হয়েছে, চাঁদাবাজি বিএনপি করেছে। হ্যাঁ, বিএনপির যিনি হলো রাজাপুর উপজেলার যিনি সাধারণ সম্পাদক ছিলেন নাসিম আখন্দ, তার পদ শেষ পর্যন্ত বাতিল করছে। হ্যাঁ, বিএনপির পক্ষ থেকে অ্যাকশন নেওয়া হয়েছে। সো আমি তখন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতা, স্টেটমেন্ট দেওয়ার পরেও আমার বাড়ি ঘরে হামলা করার চেষ্টা করা হয়েছে। বিএনপি শেষ পর্যন্ত তদন্ত কমিটি গঠন করে তার পদ বাতিল করছে। সো আমরা আপনি সুন্দর গণতন্ত্র কি, আমি তো আপনার যে দুর্বল জায়গাগুলো কি আমি হলাম বের করে এসে আমি জনপ্রিয়তা অর্জন করবো, আপনাকে করবো। সো বিএনপি তার উল্টাটা করতেছে, তারা আমার উপরে পেশি শক্তি প্রয়োগ করতেছে, আমি আপনার দুর্বল জায়গাগুলোকে আমি ঠিক করবো। হ্যাঁ, এটাই তো ডেমোক্রেসি। আমরা একদম শেষ পর্যায়ে একদম লাস্ট প্রশ্ন, যে একটা শব্দ এই সময় মানে গত 8 মাসে আমরা সবচেয়ে বেশি শুনছি, সংস্কার। এবং এই সরকারের এবং আপনাদেরও যেটা বুঝি যে আপনার সংস্কারটাকে আগে চাচ্ছে নির্বাচনের আগে। এখন সংস্কার শব্দটা ধরেন একজন রিকশাওয়ালার কাছে যা রাজনৈতিক দলের কাছে একরকম, সরকারের কাছে একরকম, আপনাদের কাছে একরকম। আপনার কি মনে হয় যে আগামী নির্বাচনের আগে কোন সংস্কারগুলো খুব জরুরি এবং যেটা না হলেই নয়? ওকে, আমি বলি সংস্কার কেন দরকার, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের বিদ্যমান যে আইনগুলো আছে এগুলো সব ব্রিটিশের আইন, অধিকাংশ ভারত শাসন আইনের অধীন। ব্রিটিশরা কিন্তু ভারত শাসন করার জন্য এই আইনগুলো করছিল, অর্থাৎ আপনি যখন আন্দোলন সংগ্রাম না করতে পারেন, আপনাকে যখন শোষণ করতে পারে, তার জন্য আইনগুলো করা হয়েছিল, সেগুলো বিদ্যমান আছে। আমার ওই সংস্কারগুলো আসলে দরকার। এতগুলো আইন আপনি এত অল্প সময় কিভাবে সংস্কার করবেন? এই সংস্কারগুলোই না, আপনি আইনগুলো তো পার্লামেন্ট পাস করবে, সেই রুটম্যাপ গুলো দরকার, সংস্কারে ঐক্যমতগুলো দরকার, ওই সংস্কারগুলো দরকার যে আপনি এখান থেকে হেঁটে যাবেন বাড়ি পর্যন্ত, আপনি আপনার যত প্রকার অধিকার আছে সেটা আপনি ঠিক মতো বুঝবেন। আপনি স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, হ্যাঁ, ব্যবসায়ী খাতে একটা অলিগার তৈরি হবে না, এদেশের লুটেরা তৈরি হবে না। আপনি আপনার অধিকারের জন্য যখন আন্দোলন করবেন, আপনার বুকে গুলি চালাবে না। হ্যাঁ, সেই আপনার অধিকারের কথা বলতে গিয়ে বা সার্বভৌমত্বের কথা বলতে গিয়ে ইলিয়াস আলী কিংবা আল মুকাদ্দিসরা গুম হবে না, কিংবা আল্লামা সাইদির মতো লোকজনকে হসপিটালে খুন করা হবে না। মিডিয়া এদেশে আমরা ওই সংস্কারগুলো এখন দরকার। এই বিএনপি 16 বছর তো এগুলোর ভুক্তভোগী, তাই না? সব থেকে বেশি গুম হয়েছে বিএনপির, সব থেকে বেশি খুন হয়েছে, লাখ লাখ নেতাকর্মী হলো জেল খেটেছে রাজনৈতিক অধিকারের কথা বলতে গিয়ে, জনগণের অধিকারের কথা বলতে গিয়ে। এইগুলো যাতে হলো আর ভবিষ্যতে না হয়, এই সংস্কারগুলো, এই আন্ডারস্ট্যান্ডিংগুলো আগে দরকার। এখন এগুলো কিছু আছে সিভিল ব্যুরোক্রেসির মধ্যে, যেটাকে আপনি দেখবেন যে যে জনপ্রশাসনের সংস্কার কমিশন আছে, কিছু আছে নির্বাচন কেন্দ্রিক। বাংলাদেশে একটা বড় সমস্যা নির্বাচন, যে এখানে মানে নির্বাচন কমিশনের ম্যানিপুলেট করে সবকিছু করে, যাদের অধীনে নির্বাচনটা হয় তাদের ইন্টেনশনটা একটা বড়। এখানে বড় একটা জায়গা আছে আইন শৃঙ্খলা, এটার একটা সংস্কার কমিশনের সুপারিশ আছে, শিক্ষা খাতের সংস্কার আছে, প্রত্যেকটার জন্য একটা সংস্কার আছে। এই জায়গাগুলোতে যে ফাইন্ডিংস গুলো আছে সেইগুলোকে বাস্তবায়ন করা। আমি জানি না এই যে আলোচনাগুলো, এগুলো তো বিএনপি ভুক্তভোগী। বিএনপি বলতে দাবি করতেছে তার 422 জন শুধু জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছে, সেই শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে, রক্তের স্রোতে দাঁড়িয়ে বিএনপি এখন কিভাবে সেই একই বহাল, সেই এই যে বর্তমান নির্বাচন ব্যবস্থাটা আছে, নির্বাচন কমিশন আইন, বিএনপি এইটার বিরোধিতা করে 2024 নির্বাচনে অংশগ্রহণ করে না, বলছে এটা কালো আইন। জাস্ট 5ই আগস্টের পরে বিএনপি আবার এটার অধীনে নির্বাচন যেতে যাচ্ছে। মানে এটাকে বলতে পারেন জাতির সাথে তামাশা করা।
মানে আপনার তো এই নির্বাচন যে কমিশনটা যেভাবে গঠন হচ্ছে, এই নির্বাচন যে সিস্টেমটা আছে, এই সিস্টেমের কারণে সে 2018 সালে একবার নির্বাচন গিয়ে খালেদা জিয়াকে জেলে মিছিল দিয়ে ঢুকিয়ে দিয়ে নির্বাচন গিয়ে মাত্র 6টা আসন পেয়েছে। এখন ধরে নিলাম এই বিদ্যমান আইনের অধীন নির্বাচন হলো, নির্বাচন হওয়ার পরে এটা তো ম্যানিপুলেট করার সুযোগ আছে, কারণ বিএনপি এর জন্যই তো 2টা নির্বাচন বয়কট করছে, তাই না? 14 এবং হলো 24, 18 নির্বাচনকে তারা অবৈধ বলতেছে এই আইনের কারণে। এই আইনের অধীনেই তো এখন নির্বাচন হবে। তার মানে আগে মনে করছেন যে নির্বাচন আইনটি চেঞ্জ হওয়া দরকার, মানে এই ব্যবস্থার অধীন তো নির্বাচন হবে। এখন এই আইনে যদি প্রফেসর ইউনূস সেও যদি চিন্তা করে, আমি ধরেই নিলাম যে সে চিন্তা করলো যে না এটা দিয়ে হলো বিএমপিও না এনসিপিও না, আলী হাসান জুনায়েদের যে বাংলাদেশ আসতেছে তাকে আমি হলাম, তার পক্ষে কিন্তু সম্ভব, তাকে ক্ষমতা নিয়ে আসবো। বিএমপি কি এটা মানবে? সে আন্ডারটেকেন তাহলে দেখ যে হ্যাঁ আমি ওটা মেনে নিব, ইউনূস যা করবে। কিন্তু আমি তো মানবো না ভাই, আমি তো চাই জনগণের ভোটে আসতে। এখন বিএনপি অবশ্যই কোনো না কোনো অদৃশ্য শক্তি থেকে হলো হয়তো এরকমের, কারণ তার তো জনবিচ্ছিন্ন একটা অবস্থা তৈরি হয়েছে। আপনি দেখবেন যে মির্জা ফখরুল একটা পোস্ট দিলে সেখানে লাখ লাখ হাহা পড়ে। বিএনপির যেটা হলো অফিসিয়াল ফেসবুক পেজে এখন বট বাহিনী দিয়া ভিয়েতনামের আইডি দিয়ে লাভ রিয়াক্ট দেওয়াতে হয়। তো বিএনপি মনে হয় কোথাও অদৃশ্য, আওয়ামী লীগ যেভাবে ভারত থেকে একটা অদৃশ্য শক্তির মাধ্যমে বারবার ওইভাবে নির্বাচন করতো, বিএনপি হয়তো এরকম একটা অদৃশ্য শক্তি পাইছে যায়, তোমার জনভিত্তি লাগবে না, যেহেতু এই আইনটা বহাল আছে। এটা তো ভারত, হ্যাঁ ভারত হয়তো তাকে এরকম কিছু বলতে পারে যে হ্যাঁ এটার অধীন নির্বাচন করে তোমাকে ক্ষমতা এনে দিব, এই জন্য সে এই আইনটা বহাল রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে। কিন্তু এটা অবাস্তব, এটা হতে দেবো না আমরা। কারণ এজন্য তো শুধু আমাদের এই আবু সাঈদ মুগ্ধ শুধু এজন্য শহীদ হয় নাই, বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য সে ইলিয়াস আলী কোথায় আজকে আমরা আজও জানি না। খালেদা জিয়া এখন পর্যন্ত, তারেক রহমান, তাদের কথা অনুযায়ী তারেক রহমান এখনো দেশের বাইরে, সে বীরের বেশি হয়তো সামনে ক্ষমতা আসার পরে নিশ্চিত হওয়ার পরে আসবে। কিন্তু এই পরিবর্তন, এইটাই সংস্কার। নির্বাচন বিষয়ে যে সমস্যাগুলো আছে সেগুলো আগে সংস্কারটা প্রয়োজন, এটা মনে করছে। শুধু নির্বাচন না, মানে আমার যেটা মৌলিক যে অধিকারগুলো আছে, মানুষ বছরের পর বছর যে অধিকারগুলো থেকে বঞ্চিত হয়েছে। আপনি হাসপাতাল চিকিৎসা দিতে যান, আপনি চিকিৎসা পাবেন না। সেই হিসেব করলে তো আপনার সংস্কার লাগবে প্রত্যেকটা জায়গায়। সেইটা তো এই সময়ের মধ্যে করে আপনি নির্বাচন দেওয়া, এটা শোনেন, আমি সবসময় বিশ্বাস করি, দেখবেন গত 8 মাসে আপনার মনে হয় যে কোথাও সংস্কার হয়েছে? এটা রাজনৈতিক দলের কারণ সংস্কার তো এখন পর্যন্ত কার্যক্রম শুরু করতে দিচ্ছে না, বিএনপির জায়গা থেকে বাধা আছে। আশিক চৌধুরী থেকে কি মেধাবী আওয়ামী লীগের ক্যাবিনেটে ছিল না? এই যে তাহলে পারে নাই, আশিক চৌধুরীর মতো উনি পারেন নাই কেন? এই ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশের কতটুকু কি অর্জন হবে সেটা বড় কথা, ইনভেস্টমেন্ট কতটুকু আসবে সেটা বড় না। সে একটা আস্থার জায়গা তৈরি করছে, সবগুলো রাজনৈতিক দলকে এক জায়গায় আনছে। আচ্ছা, আমরা একদম যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি ইনভেস্টমেন্ট সামিটের প্রসঙ্গ আনলে তো আমি জাস্ট এই সাপ্লিমেন্টারি, ইনভেস্টমেন্ট সামিটে 3টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল, আপনাদেরকে, জামাতকে, বিএনপিকে। মানে আপনারা একটা নিবন্ধিত দলও না, আপনাদেরকে আমন্ত্রণ জানানোর কারণটা কি? এর ব্যাখ্যাটা কি? এটা বিটা দিতে পারবে। আমি যেটা বলতে চাচ্ছি যে যারা সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে আছে তাদেরকে এনে বিদেশিদের আস্থা অর্জন করে, বিনিয়োগের জন্য কি সব থেকে বড় দরকার? আস্থা। যে এই 3টি পার্টি যে কেউ হলো ক্ষমতায় আসতে পারে, তারা আমার এই পলিসির সাথে আছে। এখন উনি এটা কেন পারছেন? কারণ প্রফেসর ইউনূস বা এই যে সরকার বা তার যে ঐক্যমত, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত আছে, যার কারণেই কিন্তু এটা পারছে। তো সংস্কারের বিষয়টা হলো সরকার এবং যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের বিষয়। আজকে দিন শেষে লিডারশিপ ভালো হোক, সব ভালো। ওই যে বরিশালে শেষ পর্যন্ত একটা আঞ্চলিক ভাষায় কথা আছে যে দুধ ভালো তার গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। গাই যদি ভালো হয়, রাজনৈতিক দল যদি ভালো হয়, তাহলে সবই ভালো হয়। অনেক ধন্যবাদ আরবির রহমান তুহিন, অনেক কথা বললাম, ভালো থাকবেন আপনি। দর্শক, এই ছিল আমাদের আজকের পলিটিক্সে। কথা হবে আগামী শনিবার অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকবেন।